আসসালামু আলাইকুম। 2 দিন আসি নাই আপনাদের সামনে। কেন আসি নাই জানেন? চোখের প্রবলেমে। চোখের নজরে এমনি কইরা একদিন খোয়া যাবে। পোড়া চোখে যা দেখিলাম সে তো রয়া যাবে। হ্যাঁ, আমার একটা চোখ না নষ্ট হয়ে গেছে, এটা চিকিৎসায় ছিলাম, বাঁচানো গেল না। ভালোই হয়েছে। সানগ্লাস, একটা ভাব আছে না, ভাব ধরা অনেক কঠিন, সাপ ধরা অনেক সহজ। হ্যাঁ ভাই, সাপ ধরা সহজ, ভাব ধরা কঠিন। দেখেন, অনেকেই ভাব ধরছিল এই দেশে, কিন্তু শেষ পর্যন্ত ধরা খায়া গেল, ভাব ধরে রাখতে পারলো না। দেখেন, ভাবের মধ্যে সবচেয়ে বড় ভাব কি ছিল জানেন? দেশপ্রেমিক সেনা প্রধান। এই একটা ব্যাপার, দেখেন কেমন একটা ভাব আছে এর মধ্যে। দেশপ্রেমিক সেনা প্রধান, দেশপ্রেমিক সেনা প্রধান একদম ম্যাচ করে। কিন্তু এই দেশপ্রেমিকের সাথে আপনি অন্য কিছু মিলান, যে দেশপ্রেমিক রাজনীতিবিদ অমুক, ভাল লাগবে? ভাল লাগবে না। দেশপ্রেমিক পুলিশ ভাল লাগে? ভাল লাগে না। দেশপ্রেমিক র্যাব শুনতে তেমন ভাল লাগে না। দেশপ্রেমিক সেনা প্রধান শুনতেই ভাল লাগে, কিন্তু সেই দেশপ্রেমিক সেনা প্রধান আজকে অনেক বড় প্রশ্নের সম্মুখীন। অনেকেই কথা বলতেছে ওনাকে নিয়ে। এই কথা বলার সুযোগটা উনি কি কইরা দিলেন? সুযোগটা উনি কইরা দিছে। কিভাবে উনি কইরা দিল? ওই যে রাওয়া ক্লাবে আইসা একটা বক্তব্য রাখলো না, ওই দিন একটা নির্বাচন চাইলো। এই নির্বাচনটা ডিসেম্বরে চাইছে উনি। তারপরে কিন্তু ডক্টর ইউনূস স্যার এবং ওনার পক্ষ থেকে জানাই দিল যে অন্য কেউ নির্বাচন চাইলে তো হবে না, সরকারের পক্ষ থেকে ঘোষণা আসতে হবে। অন্য কেউ যদি ঘোষণা দিয়ে থাকে এটা তার ব্যাপার। এরকম একটা কথা আসলো। ওই কথার পরই তো বোঝা গেল ডক্টর ইউনূস স্যারের সাথে সেনা প্রধানের একটা দূরত্ব আছে। তখন বোঝা গেল না ভাই, যেহেতু সরকার ওনার কথার সাথে একমত হইল না। সরকার নির্বাচনের কথা বললো, জুনের কথা, তারপরে আসলো ওই যে ফেব্রুয়ারিতে নির্বাচন। যাই হোক, এই যে দূরত্বটা বাড়লো, এরপরে আমরা একটা কথা শুনলাম বাজারে, এর সাথে আরেকটা কথা সামনে চলে আসলো, মানে 5ই আগস্টের পর যে সেনা প্রধান পাথর বুকে চাপা দিয়া ডক্টর ইউনূস স্যারকে মাইনা নিছে, এরকম একটা কথা বাজারে আসছে না ভাই? আসছে তো, আমরা শুনছি তো বাজারে, এটা খুব সেল হয়েছে, কিন্তু তখন অনেক আলোচনা হয়েছে। ওই আলোচনার পরে রাওয়া ক্লাবে আইসা উনি একটা বক্তব্য দিলেন প্রায় 6 মাস পর। ওই বক্তব্যের মধ্যে উনি নির্বাচন চাইলেন ডিসেম্বরে, তাই না? সেটাও কিন্তু অনেক বিতর্ক হইলো, আলোচনা হইলো যে একজন সেনাপ্রধান দেশে নির্বাচন চাইতে পারে কিনা। এটা তো সরকারের ব্যাপার, সরকারের আগে উনি কিভাবে বলে, সরকারের সাথে ওনার এই দূরত্বটা কেন, এরকম অনেক আলোচনা হয়েছে। এই আলোচনাগুলোর সুযোগ করে দিছে কে? উনি করে দিল তো, তাই না? এরপর উনি যাচ্ছিল মাননীয় বিচারপতির কাছে, মাননীয় রাষ্ট্রপতি ছুপ্পুর সাহেবের কাছে, এবং আমাদের ডক্টর ইউনূস স্যারের সাথে বসতেছিল। উনি ভিতরে ভিতরে অনেকের সাথেই বসতেছিল। কেন বসতেছিল সেটা আমরা তখন না বুঝলো, এখন তো বুঝতে পারতেছি। কি বুঝতে পারতেছি? ওই যে 25 জনের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা বাইর হইল, ওরা কারা? ওরা খাকি পোশাকধারী। ওদের নামে যে গ্রেফতারি পরোয়ানা বাইর হইল, এদেরকে বাঁচাইবার জন্য উনি চেষ্টা করতেছিল। এরকম একটা হিসাব মিলায় নেওয়ার জন্য তো ভাই বড় পণ্ডিত হওয়ার দরকার নাই, সাধারণ জ্ঞানী বোঝা যায় যে উনি ওদেরকে বাঁচাইবার চেষ্টা করতেছিল। আর ওই 25 জন কারা ভাই? দেখেন, এদের মধ্যে একজন আছে কবির। হ্যাঁ, ওনার নাম কবির, উনি জেনারেল কবির। শোনা যাচ্ছে উনি পালায় গেছে, গুজবও হইতে পারে। অনেক সময় কি করে জানেন? গুজব ছড়ায় দেয় যে উনি পালায় গেছে, যেন না খোঁজে, দেশের ভিতরে আছে, এখন পালাবে। যাই হোক, উনি যেখানেই থাকুক, উনি যে ভাই কত বড় অপরাধী আপনারা জানেন না। উনি সনাতন ধর্মের ভাই বোনদের সম্পত্তি কাইরা নিছে। 1% সম্পত্তি 40 থেকে 50 হাজার টাকায় কিনছে। আবার সেই সম্পত্তি বিক্রি করছে সরকারের কাছে 35 লক্ষ টাকায় শতাংশ বিক্রি করছে। কিনছে কিন্তু 50,000 টাকায়। এবং কিনতে গিয়া এই গরিব মানুষদের উপরে, এই সনাতনী ভাই বোনদের উপরে, সবাই উপরে উনি জুলুম করছে, অত্যাচার করছে। শত শত বিঘা জমি এইভাবে বিক্রি করছে। এই জেনারেল কবির এই অপকর্মটা করছে ভাই গত 15-16 বছর। এরকম অপকর্মের সাথে এরা সবাই জড়িত। এখন এদেরকে যে বাঁচাইবার চেষ্টা করা হইলো, এই 25 জন এখন কোথায়? ক্যান্টনমেন্টে রাখা হয়েছে। কিভাবে রাখা হয়েছে? একটা বিল্ডিং কে ঘোষণা করা হয়েছে এটা জেলখানা, এখানে ওদেরকে রাখা হয়েছে। কিন্তু ব্যারিস্টার তাজুল ইসলাম বলছে
ওনারা অ্যারেস্ট হয়েছে কিনা এটা আমরা জানি না, এখনো আমাদেরকে অফিসিয়ালি জানানো হয় নাই। আর যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে আদালতে ওনাদেরকে হাজির করতে হবে। 24 ঘন্টা পার হয়ে গেছে, তার মানে ওনারা অ্যারেস্ট আছে কিনা তা জানি না, কিন্তু আইসপিআর থেকে জানাইছে ওই 25 জন ওনাদের হেফাজতে আছে। হেফাজত আর গ্রেফতার একই কথা না ভাই, এটা মাথায় রাখেন। তাজুল ইসলাম সাহেব ঠিকই বলছে যে তারা কোথায় আছে এটা আমাদের জানার কথা না, আইনগতভাবে যখন হাজির করবে তখনই আমরা এটা নিয়ে কথা বলবো, এর আগে কোনো কথা বলতে চাই না। এখন দেখেন এই 25 জন কারা ভাই জানেন? এরা ছিল ওই যে গুম খুনের সাথে জড়িত, আয়না ঘরের সাথে জড়িত। আর এরা কার অধীনে ছিল? যারা ওয়াকার সাহেবের অধীনে ছিল। তার মানে কি দেখেন, ওয়াকার সাহেবের কাঁধে গিয়ে পড়তেছে না, ওনার কাঁধের সামনে কিন্তু এখন আইনি নিঃশ্বাস পড়তেছে। এই 25 জনকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কথাই তো সামনে চলে আসবে। সবচেয়ে বড় জিনিস কি আসবে জানেন? 626 জনকে যে পার করা হইলো, ওই 626 জনকে কারা পার করলো? এই 25 জনই পার করছে। এই 25 জনই জানে 626 জনকে কিভাবে পার করা হয়েছে। এদেরকে যখন জিজ্ঞাসা করবে সব বাইরে সামনে চলে আসবে। আর ওই বাইরে কথাগুলো যখন সামনে আসবে তখন কি সেনা প্রধানকে আরো প্রশ্নের সম্মুখীন করবে না? দেখেন কত বড় চাপের মুখে আছে উনি, হাড়ে হাড়ে টের পাচ্ছে তো এখন যে আমি ভিতরে যা যা করছি সবই তো এখন জনগণের সামনে। সাধারণ জনগণ তো এসব নিয়ে আলোচনা করতেছে। এগুলো যদি ভুল হয়, মিথ্যা হয়, তাহলে নিশ্চয়ই উনি রাওয়া ক্লাবের মতো আবার এসে একটা ভাষণ দিবে, আমাদেরকে জানাবে সত্য মিথ্যা। আমার মনে হয় উনি আর এটা জানাবে না। উনি নিশ্চয়ই বুঝতে পারছে যে জনগণ এত বোকা না, জনগণকে আমি বারবার বোকা বানাইতে পারবো না। গত 14-15 মাসে 2টা আলোচনা সবচেয়ে বেশি হয়েছে ভাই, নির্বাচন আর এই ওয়াকার সাহেবকে নিয়ে। কারণ কি ওয়াকার সাহেবের গতিবিধি সবকিছু সরকারের কাছে যাচ্ছিল, সরকারের কাছে খবর যাচ্ছিল। আপনারা একটা জিনিস মনে রাখেন, শেখ হাসিনা যে সিস্টেমটা রাইখা গেছে ওই সিস্টেমের মধ্যেই তো ডক্টর ইউনূস স্যার আইসা বসছে। উনি কি ওই সিস্টেম কাজে লাগাবে না? উনি কি গতিবিধি লক্ষ্য রাখবে না, কে কি করতেছে না করতেছে? এই যে গত 14 মাসে একটা জিনিস তো প্রমাণ হয়েছে, স্বাধীনতার পক্ষে একটা শক্তি কাজ করতেছে, তাই না? এই দেশের স্বাধীনতার পক্ষের একটা বিরাট শক্তি আছে যারা চইলা গেছে, কিন্তু আরেকটা স্বাধীনতার পক্ষে শক্তি আছে যারা জুলাই এই গণ অভ্যুত্থানের জওয়ানদেরকে বলছে রাজাকারের নাতিপুতি, যারা বলছে এরা ফকিন্নির পুত। আরেকটা শক্তি আছে না ভাই, এটাও তো ভাই স্বাধীনতার পক্ষের শক্তি। এখন এই স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে যদি আপনি লড়াই করতে চান তাহলে তো স্বাধীনতার বিপক্ষের একটা শক্তি দাঁড় করাইতে হবে, তাই না ভাই? লোহাই তো লোহা কাটে, সেই স্বাধীনতার বিপক্ষে শক্তি দাঁড়ায় গেছে। হ্যাঁ ভাই, এটা শুধু এই আমাদের জনগণের মধ্যে না, এই বাইরের জগতে না ভাই। বাইরের জগৎ বলতে বুঝাচ্ছি কি জানেন? রূপালী জগৎ, সিনেমার রূপালী জগৎ না, ক্যান্টনমেন্টের মধ্যে একটা রূপালী জগৎ আছে। হ্যাঁ ভাই, এটার রূপ অনেক রকম। দেখেন অনেক মায়ের সন্তান এই আয়না ঘরে থাইকা দেওয়ালে লেখা গেছিল তার মনের কথা, তার ঠিকানা লেখা গেছিল। মার কাছে বাবার কাছে কিছু বলার থাকলে সে এটা লেখা গেছে ওইখানে। ওই দেওয়ালের লেখনগুলা কারা মুছছে এইটা কি আমরা এখন বুঝতে পারি না? ওই দেওয়ালের ওই লেখাগুলা রং দিয়া কারা মুছছে? হ্যাঁ ভাই, দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যে সেনাবাহিনীর প্রতি সবাই শ্রদ্ধা, ওই সেনাবাহিনীকে, এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে আজকে প্রশ্ন সম্মুখীন কে করলো? মানুষ এখন সেনাবাহিনী নিয়ে এত রকম বিতর্ক কেন তুলতেছে? এর পিছনে কারণ কি? এটা তো বুঝার জন্য ভাই বড় পণ্ডিত হওয়ার দরকার নাই, সাধারণ মানুষই তো বুঝতেছে। দেশের ভিতরে এই যে অরাজকতা চলতেছিল, চাঁদাবাজি চলতেছিল, খুনাখুনি চলতেছিল, আইন প্রশাসন ঠিক মতো কেন কাজ করতেছিল না, এখন তো আমরা এগুলো বুঝতে পারি। কারণ সবাই বুঝাইতে চাচ্ছিল যে এই সরকার অচল, তাড়াতাড়ি একটা গণতান্ত্রিক সরকার আনো, ওই সরকার আইসা সব বন্ধ করে দিবে। আসলে ওই সরকার আসার পর ভাই এই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের মামলাটা বন্ধ হয়ে যেত অথবা স্লো হয়ে যেত। আজকে যে 25 জনের গ্রেফতারি পরোয়ানা বাইর হইছে এইটা বাইর হইতো না, এবং বিডিআরের যে ট্র্যাজেডি সেটাও আর সামনে আসতো না, শাপলা চত্বরের গণহত্যাও সামনে আসতো না, জুলাইতে যে 1500 শহীদ হইল সেটারও কোনো বিচার হইতো না, 35 থেকে 40 হাজার মানুষ যে
পঙ্গু হইল, সেটারও কোনো বিচার হইতো না, সব কিছু বন্ধ হয়ে যাইতো। ওই বন্ধ করার জন্যই নির্বাচন করতেছিল। দেখেন ভাই, বাইরে যে সয় সম্পত্তি দখল হয়েছে, কি ট্যাগ দিছে, টেম্পো স্ট্যান্ড যে দখল হয়েছে, কি ট্যাগ দিছে, বালুর চর, এই যে বালু মহল দখল হয়েছে, কি ট্যাগ দিছে, স্বাধীনতার পক্ষের মানে আওয়ামী লীগ, এরা আওয়ামী লীগ, ওরা তো আওয়ামী লীগ মানে স্বাধীনতার পক্ষের। কিন্তু এই স্বাধীনতার পক্ষের দলটারে তো আমরা খেদাইলাম, কিন্তু রয়ে গেল কিন্তু আরেকটা স্বাধীনতার পক্ষের, যারাই বারবার বলতেছিল গত 15 মাস এরা রাজাকারের নাতিপুতি, ফকিন্নির পুত, জুলাই গণ অভ্যুত্থানের সৈনিকদের বইলেই যাইতাছিল। যে এনজি ভাই এখন পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি, চারিদিকে দেখেন না, সারা পৃথিবীতে ছড়ায় যাইতেছে। আর সারা পৃথিবী থেকে দেখবেন বড় বড় ক্রিমিনাল প্রধানমন্ত্রীরা হেলিকপ্টারে কইরা, প্লেনে কইরা ভাইগা চলে যাইতাছে। হায় হায়, প্রধানমন্ত্রীর কথা যখন মনে পড়লো, ভিডিওটা শেষ করার আগে বলি, আমাদের গত 54 বছর যে সিস্টেম ছিল কি জানেন? এই সিস্টেমটা ছিল প্রধানমন্ত্রী যে সে হবে সবচেয়ে বড় রংবাজ, দেশের সবচেয়ে বড় রংবাজ। কারণ তার হাতে হলো আর্মি, তার হাতে নৌবাহিনী, বিমান বাহিনী, দেশের সব কিছু তার হাতে, সে যা বলবে তাই। দেখেন কত বড় ক্ষমতাধর, ক্ষমতার এখানেই শেষ না, তার নিজস্ব একটা দল আছে, সে দলও সে পরিচালনা করে। ভাই, একটা মানুষ দেশ পরিচালনা করবে কখন? আর